প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তরুণ রাজনীতিবিদদের নিয়ে 52 টিভির আলোচনা অনুষ্ঠান আগামী রাজনৈতিক অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তৌহিদুল হক। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে যারা তরুণ রাজনীতিবিদ কিংবা রাজনীতিতে নতুন করে যারা নাম লিখেছেন বা রাজনীতি করছেন, বিভিন্ন পদে আছেন, তাদেরকে নিয়ে আলোচনা অনুষ্ঠান। কারণ আমরা মনে করি আজকে যারা তরুণ রাজনীতিবিদ তারা একসময় বাংলাদেশের রাজনীতিতে নীতি নির্ধারণী পর্যায়ে তারা কাজ করবেন। বাংলাদেশকে আমাদের যে আদর্শিক জায়গা, স্বপ্নের বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, সেই জায়গা থেকে বাংলাদেশকে তারা সাজানোর চেষ্টা করবেন। এদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, সেই বিষয়গুলোতে নিয়ে তারা তাদের ভূমিকা রাখবেন। তারা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যা কিছু অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অপ্রত্যাশিত সমাজ এবং রাষ্ট্রে সেগুলো দূর করে একটি প্রত্যাশিত বাংলাদেশ তারা তৈরি করবেন। এইটি হলো আমাদের আলোচনার মূল, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা সবসময় একাধিক তরুণ রাজনীতিবিদদের আমন্ত্রণ জানিয়ে থাকি। তারা নানাভাবে তার নিজ দলের আদর্শিক জায়গা থেকে, তার নিজের অবস্থান থেকে তারা যে কাজগুলো করছে তাদের ভাবনাগুলোকে আপনাদের সামনে তুলে ধরে। আজকে আমরা আলোচনার জন্য 3 জন সম্মানিত তরুণ রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। শুরুতে আছেন হাসান আল আরিফ, যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে যুক্ত আছেন গোলাম মুস্তফা, সভাপতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, একই সাথে আপনাদেরকে বলে রাখি আমাদের সাথে যুক্ত হবেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাট। হাসান আল আরিফ, আপনার কাছে শুরুতে আলোচনা আসতে চাই যে করোনার এই সময় আপনারা আসলে কি করছেন? তরুণ রাজনীতিবিদ হিসেবে মানুষের পাশে কিভাবে দাঁড়াচ্ছেন? কিভাবে মানুষের এই সময়ে যে নানাবিধ যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে তার খাবারের সংকট, অর্থের সংকট, কারো কারো ক্ষেত্রে আমরা দেখেছি বাসস্থানের সংকট, আমাদের দু একটি প্রাকৃতিক যে দুর্যোগ সেটি ইতিমধ্যে ঘটে গিয়েছে। তো সেই জায়গা থেকে অতীতের প্রেক্ষাপটে বিচার করলে মানুষরা সবসময় তরুণ রাজনীতিবিদ কিংবা ছাত্র রাজনীতিবিদ যারা, তাদের কাছে মানুষের প্রত্যাশা একটু ভিন্ন রকমই থাকে যে এই সমস্ত তরুণ রাজনীতিবিদরা মানুষের কাছে গিয়ে মানুষকে সহযোগিতা করবে। সেই জায়গা থেকে আপনি কিংবা আপনার দল কিভাবে এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সেটা একটু শুনতে চাই শুরুতেই। হাসান আল আরিফ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক আপনাকে। আপনার মাধ্যমে 52 টিভির সকল দর্শক শ্রোতাকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখন এই যে মহামারী করোনা, সেটি শুধুমাত্র বাংলাদেশেই যে আঘাত করেছে এমনটি নয়, সারা বিশ্বব্যাপী আঘাত করেছে। এই করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশ সহ পুরো বিশ্ব ব্যবস্থাপনা, সভ্যতার গতি স্তীমিত হয়ে গেছে। তো এই অবস্থায় যখন বাংলাদেশে করোনার থাবা বাংলাদেশে প্রথম শুরু হলো, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একই সাথে ত্রাণ তৎপরতায় সংযুক্ত হয়েছিল। এখনকার বাস্তবতার কথা বলছি না, 2020 সালের 17 মার্চ থেকে যখন বাংলাদেশে লকডাউনটা শুরু হয়েছিল, তখন আমরা সাধারণ ছাত্রদের পাশে আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আপনার হয়তো একটা জিনিস জেনে হয়তো আপনি ছাত্র রাজনীতির প্রতি অনেকের অনীহা আছে, সেই জায়গা থেকে বলছি। আমাদের যে ছাত্র নেতারা আছে, সেই ছাত্র নেতারা তাদের টিউশনির টাকা, 1 মাসের টিউশনির টাকা, সেই টাকাটা এই ত্রাণ তহবিলে জমা দিয়েছে। ইভেন একাধিক ছাত্র নেতা আমাদের যাদের হাতের একটা দামি মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনটি বিক্রি করে সেই টাকা ত্রাণ তৎপরতার সাথে যুক্ত করে অসহায় ছিন্নমূল যারা নাকি একেবারে দিন আনতে দিন খায়, এই ধরনের মানুষের সহযোগিতা এসে দাঁড়িয়েছে। আমাদের কিছু উদাহরণ, এটা সাকসেস স্টোরি বলবো আমরা। বাংলাদেশের কয়েকটা অঞ্চলে আমাদের ছাত্র নেতারা তাদের ব্যবহৃত যে মোটর বাইক আছে, সেইটা বিক্রি করে এই সাধারণ মানুষের এবং সাধারণ ছাত্রদের, বিশেষত যে সকল ছাত্ররা এই করোনার মহামারীর সময়ে আপনার নিজের দৈনন্দিন জীবন নির্বাহ করতে পারছিল না, সেই সকল ছাত্রদের কল্যাণে তাদের একটু হলো মিনিমাম সহযোগিতার জন্য তারা পাশে দাঁড়িয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি হয়তো খেয়াল করেছেন, ছাত্রদল প্রায় 3 মাস ব্যাপী ত্রাণ তৎপরতায় সংযুক্ত ছিল। একাধিক ছাত্রকে, যে সাধারণ ছাত্র যারা এই করোনার সময়ে
হল ছাড়তে বাধ্য হয়েছিল, তাদের যাওয়ার জায়গা নেই, কোথাও থাকার জায়গা নেই, তাদেরকে আবাসনের মিনিমাম যতটুকু সামর্থ্যের ভিতরে যতটুকু সম্ভব ছিল সেই জায়গাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী তাদের সামর্থ্যের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টাটুকু করেছিল। তো এর পরবর্তী সময়ে লকডাউনটা কিন্তু আস্তে আস্তে শিথিল হয়ে গিয়েছিল। শিথিল হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে কিন্তু অবস্থাটা স্বাভাবিক হয়ে যাচ্ছিল। স্বাভাবিক হয়ে যাওয়ার মুহূর্তে কিন্তু সরকারের তরফ থেকেও যে ধরনের তৎপরতাগুলো চালানো হচ্ছিল সেগুলো বন্ধ করে দেওয়া হয়। একইভাবে আমরা ছাত্র নেতারা যারা ছিল সারা রাজনৈতিক কর্মকাণ্ডে আবার অংশগ্রহণ করি, স্বাভাবিকভাবে অংশগ্রহণ করা হয়। কিন্তু সর্বসাম্প্রতিক সময়ে যখন আবার ইন্ডিয়ান ডেল্টা ভ্যারিয়েন্ট আমাদের মধ্যে দেখা দিল, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টটা যখন আমাদের মধ্যে দেখা দিল, এখন কিন্তু আবার একটা লকডাউন পদ্ধতির ভিতরে যাচ্ছে। তো এই যে পদ্ধতির ভিতরে যাচ্ছে দীর্ঘ সময় 2020 সালের 17 মার্চ থেকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একই সময়ে বন্ধ আছে। সকল কয়েকটা বিভাগ কিছু স্বল্প পরিসরে ক্লাস পরীক্ষার ব্যবস্থা করেছিল। আপনি হয়তো আমার শ্রদ্ধার জায়গা থেকে বলছি, ফার্সি বিভাগে সম্ভবত একটা ক্লাস পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল, সশরীরে পরীক্ষার ব্যবস্থা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে এক বা দুইজন শিক্ষকের বাসায় ছাত্রদেরকে রাখার ব্যবস্থা করা হয়েছিল। এই করোনার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ আছে। এই অবস্থায় সরকারি কিন্তু কোনো সহযোগিতা আর নাই। আমাদের ছাত্র নেতারাও কিন্তু যে সামর্থ্যের জায়গা যতটুকু ছিল সেই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে গেছে, কারণ ছাত্র নেতাদের তো আয় রোজগারের পথটাও খুব সীমিত। সেই জায়গা থেকে যে আরো বেশি সহযোগিতার জায়গাগুলো তারা চলমান রাখবে, এটা আসলে সামর্থ্যের কারণে হয়ে উঠছে না। এক্ষেত্রে সরকারের সুদূরপ্রসারী এবং দৃষ্টিভঙ্গিটাও যথেষ্ট প্রশ্নবিদ্ধ একটা অবস্থায় আছে। এই হলো বর্তমান করোনায় ছাত্রদের রাজনীতির একটা অবস্থান। জি, অসংখ্য ধন্যবাদ হাসান আল আরিফ। আমি আবার ফিরবো বিভিন্ন প্রশ্ন নিয়ে আপনার কাছে, আমি ফিরবো। গোলাম মোস্তফা, আপনার কাছে আসতে চাই। যেমনটি আমাদের হাসান আল আরিফ বলছিলেন যে আসলে করোনার সময় তার দল এবং তিনি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে তিনি এবং তার দল যে ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে মানুষের কল্যাণে, করোনা থেকে মানুষকে মুক্ত রাখার জন্য, কিংবা করোনার যে সংকটগুলো রয়েছে সেই সংকট থেকে মানুষকে উদ্ধার করার জন্য, একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার দল বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি আপনারা কি করেছেন, কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এই করোনার সময়? গোলাম মোস্তফা। জি, অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও সময়টা অত্যন্ত কষ্টকর এবং একটা চরম আতঙ্কের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আমার প্রশ্নের উত্তরের আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে একটা মহামারীকালীন পরিস্থিতিতে আমরা আছি এবং এইটি আমাদের জেনারেশনের জন্য একটা বলবো যে বাস্তব এবং নতুন অভিজ্ঞতা। আমরা ইতিমধ্যে বিগত সময়ে শুধু এই মহামারী সম্পর্কে আমরা বই পুস্তকে পাঠ করেছিলাম এবং ভয়াবহতা সেগুলো পরিসংখ্যান আকারে বুঝেছিলাম। আজকে আমরা নিজের জীবন দিয়ে এখন বুঝতেছি যে আসলে একটা মহামারী কি ধরনের সংকট তৈরি করতে পারে এবং সেখানে মানুষ সহ পুরো পরিবেশের উপর একটা কি ধরনের প্রভাব বিস্তার করে, শক্তিশালী প্রভাব বিস্তার করে অবশ্যই। বলে সেই জায়গা থেকে যারা এখনো পর্যন্ত বেঁচে আছেন এবং যারা মৃত্যুবরণ করেছেন সেই সংকটগুলো নিয়ে এখন মানুষের মধ্যে একটা চরম হতাশা এবং একটা এমন পরিস্থিতি সবসময় একটা আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষত ছাত্ররা বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের একটা দুশ্চিন্তা বরাবরই যে সারা দুনিয়ায় যখন এই কোভিডকালীন সময়ে তার শিক্ষা ব্যবস্থা কোনো না কোনো ভাবেই চলছে, কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো একবার বন্ধ হয়ে গেছে, খোলা হয় নাই। প্রায় আপনার 1.5 বছর অতিক্রান্ত হয়েছে সেই জায়গায়। তো যারা আমাদের কোনো বিকল্প আছে গোলাম মোস্তফা? এই যে বন্ধ আছে, অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে, এছাড়া কোনো বিকল্প আছে কিনা আপনাদের ভাবনায়? হ্যাঁ, সেটা আমি বলছি, আসবো এই বিষয়ে। এই যেটা বলা হচ্ছে যে কোনো বিপদের সময় ছাত্র সংগঠনগুলো কিন্তু জনগণের পাশে থাকার চেষ্টা করে, আমরাও তার বাইরে নয়। করোনা মহামারী কালীন মার্চের 9 তারিখেই আমরা একটা সংবাদ সম্মেলন করে এখানে সকল ছাত্র সংগঠন এবং আমাদের দেশে যে নিরাপত্তা বাহিনী আছে সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় কমিশন করার আহ্বান জানিয়েছিলাম সরকারের প্রতি, যে যেহেতু একটা মহামারী আসছে এবং এইটা মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে এবং সারা দেশে সকল জায়গায় স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলতে হবে যাতে আমরা
বিপদে না পড়ি এবং খুব সহজে এইটা মোকাবেলা করতে পারি। এবং তারপর থেকে আমরা এপ্রিল মাস থেকেই যে ত্রাণ তৎপরতার মধ্যে নেমে পড়ি এবং শুরুতে আমরা নিজেরা ল্যাব স্থাপন করে সেখানে স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এগুলো তৈরি করি, মাস্ক তৈরি করে এবং বিতরণ করি। তারপর পর্যায়ক্রমে রান্না করা খাদ্য বিতরণ করা হয়, নগদ অর্থ বিতরণ, ওষুধ বিতরণ করা, এই নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে অতিক্রান্ত করছি আর কি করোনাকালীন সময়ে। কিন্তু 2021 সালে এসে শুরুর দিকে আমরা কিছু অর্থ এবং খাবার বিতরণ করেছি এবং এখন যেটা হচ্ছে যে আমাদের যে তহবিল, কেন্দ্রীয় তহবিল, সেটা আসলে লিমিটেড। হ্যাঁ, ফলে সেই জায়গায় গণতহবিল সংগ্রহ করার মধ্য দিয়ে আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে নিচ্ছিলাম। সেটা কি আমাদের করছেন? যারা গোলাম মোস্তফা, সেই গণতহবিল সংগ্রহ করার কাজটি আপনারা করছেন কিনা এখন? এই মুহূর্তে সেটি গণতহবিল একেবারে শুরুর দিকে যেরকম আমরা সাড়া পেয়েছিলাম, সেটি এখন অনেকটাই ম্লান হয়ে এসছে। দেখা যাচ্ছে যে এখন আমরা বেসিক্যালি যে কাজটা করছি, আমাদের যারা দলের সাথে যুক্ত আছে তাদেরই অনেকে দেখা যাচ্ছে যে খেতে পাচ্ছে না বা তাদের পরিবার চলছে না। আগে যারা টিউশনি করে সংসার চালাতো, তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে নানানভাবে দেখাশোনা করার চেষ্টা করছি। এটার মধ্যে ব্যাপক পরিমাণে পাবলিক স্ফিয়ারে গিয়ে যে আমরা ত্রাণ কার্যক্রম করবো, সেটি কিন্তু আমরা এখন করতে পারছি না, কারণ সেই গণতহবিল সংগ্রহের ব্যবস্থাটা এখন আসলে আসছে না। কারণ এটা দীর্ঘায়িত হওয়ার ফলে যারা আমাদের ক্যাম্পাসে, যখন আমরা ছাত্র সংগঠন হিসেবে কাজ করি, শিক্ষকদের মধ্য থেকে বা আমাদের কর্মকর্তাদের কাছ থেকে কিন্তু আমরা একটা তহবিল সংগ্রহের কাজ করি, সেটা আমরা সেইভাবে করতে পারছি না। তারপর আমরা আশেপাশে ক্যাম্পাস গুলোর আশেপাশে মার্কেট গুলোতে যেতাম, সেই মার্কেট গুলোও যখন বন্ধ থাকছে অনেক সময় এবং মাঝে মাঝে খোলা থাকে, তারা বলছে তাদের ব্যবসা আসলে ওইভাবে চলছে না। ফলে সব দিক দিয়ে যখন একটা সংকট, তখন এটা ব্যাপক পরিমাণে একটা গণতহবিল সংগ্রহ করা কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ এবং সেটা কার্যত হয়ে যায়। ধন্যবাদ গোলাম মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো আপনার কাছে। যেটা আপনি প্রশ্নটা করছিলেন যে এটা থেকে বের হয়ে আসার কোনো উপায় আছে কিনা, সেই জায়গায় দেখা যাচ্ছে যে যখন আমরা জানি যে একটা মহামারী, সেটা আমাদের সকল কর্মতৎপরতা, কারখানা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে একটা নেতিবাচক এবং স্থায়ী প্রভাব ফেলে। তো সেখান থেকে বের হয়ে আসার জন্য আমরা সবসময় বলছি যে নগদ এখনই সমাধান আছে না, কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। যেমন আমরা যদি ধরে নিতাম যে আমাদের এই মহামারীর পরিস্থিতিটা 6 মাস বা 3 মাসে শেষ হচ্ছে না, এটা 2 বছর 4 বছর যেতে পারে। এবং যে কোনো মহামারী কিন্তু স্বল্প সময়ে, আমরা দেখি নাই যে দুনিয়ার ইতিহাসে যে 2 মাস 3 মাসের মধ্যে সেই মহামারীটা বিদায় নিয়েছে, একটা দীর্ঘ সময় নিয়েছে। ফলে সেইটা যদি আমাদের মাথায় কাজ করে, তাহলে সেইটাকে সামনে রেখে যদি আমরা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান পরিকল্পনার মধ্যে ঢুকতাম এবং আমাদের যেগুলো ল্যাকিংস আছে সেগুলোকে পূরণ করার চেষ্টা করতাম, সেইটা আমরা মূলত বলে আসছি যে আমাদের শিক্ষক এবং ছাত্রদের ডিজিটাল মাধ্যমে পড়ালেখা করার যে প্রশিক্ষণ, সেইটা, যাদের ডিভাইস সংকট আছে সেই ডিভাইস সংকট গুলো প্রতিষ্ঠানের মাধ্যমে, সেই দরিদ্র যাদের পরিবার ডিভাইস সরবরাহ করতে পারছে না, তাদেরকে সেগুলো সরবরাহ করে দেয়া। যদি নেটওয়ার্কের অনেক সমস্যা আছে, অনেক গ্রাম বা মফস্বল শহরে নেটওয়ার্ক, মানে সেই নেটওয়ার্ক ব্যবস্থা কিভাবে নতুন নতুন টাওয়ার স্থাপন করে কিভাবে সমাধান করা যায়, সেগুলো একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে আসলে একটা বিকল্প উপায় সম্ভব। সেটা সময় লাগতে পারে, কিন্তু দুঃখের বিষয় সেই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি বা অঙ্গীকারও ব্যক্ত করা হয়নি। এইটা হচ্ছে আমাদের কাছে চিন্তার জায়গা, যে কারণে আমরা শিক্ষার্থীরা কিন্তু একটা হতাশার জায়গা আছে যে কবে এটা সমাধান হবে, এটা আমরা জানি না। যদি সরকার বলতো 2021 সালের ডিসেম্বর মাস থেকে আমরা সারা দেশে নেটওয়ার্ক কভার করব, যদি মহামারী চলে, যে অনলাইনে যেন আমরা 80% 90% পর্যন্ত সফলতা আনতে পারি। এখন কিন্তু অনলাইনের সফলতা বলতে গেলে 20% বা 30%। জি, আমি আসবো। গোলাম মোস্তফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজিজুল হাকিম সম্রাট, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে নিশ্চয়ই আপনি যতটুকু শুনতে পেরেছেন আমাদের হাসান আল আরিফ এবং আমাদের গোলাম মোস্তফা দুজন সম্মানিত আলোচকের বক্তব্য। আমরা শুরুতে যে বিষয়টি আলোচনা করছি যে করোনার এই সময়, করোনা মহামারীতে আমাদের আপনারা যে দলের রাজনীতি করছেন সেই জায়গা থেকে আপনারা কি ধরনের কর্মসূচি পালন করছেন, কিংবা আপনার ব্যক্তিগত উদ্যোগগুলো আমরা জানতে চাই, যেগুলো নিয়ে আপনি আপনার মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিংবা আপনি যাদের নেতৃত্ব দিচ্ছেন তাদের যে সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো পূরণে কি করছেন, আপনার কথা শুনতে চাই। আজিজুল হাকিম সম্রাট। প্রথমে আমি দুঃখ প্রকাশ করছি, আসলে মোবাইলের ত্রুটিজনিত কারণে, টেকনিক্যাল কারণে আসলে আমি কানেক্ট হতে পারছিলাম না। এই কারণে হয়তো অনেক কথা আসলে মিস হয়ে গেছে। আমি এই জন্য আয়োজকদের প্রতি এবং যারা এখানে বিজ্ঞ আলোচক আছেন
তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে যদি প্রথমেই বলতে চাই, আপনারা জানেন গতকালকে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। আমি এই বাংলাদেশ আওয়ামী লীগের একজন ভাতৃপ্রতিম সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী এবং যারা পিতা মুজিবের আদর্শে বিশ্বাস করেন সেসব মানুষদেরকে এবং যারা আসলে এই বাংলাদেশের জন্য তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন তাদের সম্মান জানিয়ে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই আলোচনাটি শুরু করছি। আপনি যে প্রশ্নটি করেছেন, আমি যদি ভুল বুঝে না থাকি, যে করোনাকালীন সময়ে আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে তো, রাইট? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন আপনি। জি জি, বিষয়টা হচ্ছে যে করোনাকালীন সময়ে আমরা কি করেছি। আসলে যদি সময়টা আসলে অনেকটাই চলে গেছে, আমি যদি সেই বিষয়গুলো তুলে নিয়ে আসি, আমি আসলে সামারাইজ একটা বিষয় তুলে নিয়ে আসবো। একটু আগে মোস্তফা ভাই বলছিলেন, আমি শুনছিলাম, তাদের সাথে আগেও কথা বলার আমার সুযোগ হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ, আমি এটা দ্ব্যর্থহীন ভাবেই বলতে পারি, বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল্লাহিন খান জয় এবং সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে এই গত ১.৫ বছরে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে বা ছাত্র প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশ ব্যাপী তারা যেভাবে কাজ করেছে, এই দক্ষিণ এশিয়া বলবো না, আমার মনে হয় বিশ্বের ইতিহাসে সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে, ছাত্র সমাজকে কাজে লাগিয়ে, তরুণদেরকে কাজে লাগিয়ে এত চমৎকার ভাবে এই বিশ্ব মহামারীর সময় একটি দেশের জনগোষ্ঠীকে সরাসরি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করেছে। কি কি কাজ করেছে যদি আমরা খুব মোটা দাগে কিছু কথা বলি। আপনারা জানেন এই করোনাকালীন সময়ে যখন হচ্ছে নিজের আত্মীয় স্বজন কাছে আসেনি, যখন কেউ মৃত্যুবরণ করলে পাড়া প্রতিবেশী আসেনি, তখন বাংলাদেশ ছাত্রলীগ লাশ দাফনের দায়িত্বটি নিয়েছিল। বাংলাদেশ ছাত্রলীগ সেই সংগঠন যেখানে বাংলাদেশের এই কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরাই বাংলাদেশের প্রাণ। সেই কৃষকরা যখন করোনার সময় ধান কাটতে পারছিল না, তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের জমিতে গিয়ে ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ সেই সংগঠন যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী তাদের নিজ নিজ জায়গা থেকে, যারাই তাদেরকে জানিয়েছে যে তারা আর্থিক সংকটে আছে, কারণ আমরা জানি এটা বৈশ্বিক মহামারী। একটা কথা আছে যে আমরা যদি একে অন্যের কে আসলে ফিল করতে পারি, আমরা যদি অনুভব করতে পারি, তাহলে এক প্লেটের ভাত দুজন ভাগ করেও খাওয়া যায়। সেইভাবে কেউ তার টিউশনি টাকা দিয়ে হোক, বাসা থেকে টাকা নিয়ে হোক, বা পরিবার আত্মীয় স্বজন এবং বিভিন্ন যারা ভালো জায়গা আছেন তাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ এই পুরো করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আপনি জানেন এই আপনার যে আমরা পবিত্র রমজান মাস গেল, এই পবিত্র রমজান মাসের পুরো মাস ব্যাপী বাংলাদেশ ছাত্রলীগই একমাত্র সংগঠন হিসেবে, যদি রাজনৈতিক সচেতন একটি সংগঠন হিসেবে যদি আমরা বলি, আমরা পুরো মাস ব্যাপী আমরা দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছি, আমরা সেহরি বিতরণ করেছি। আপনার যদি আরো কিছু বিষয় যদি মোটা তাকে বলতে হয়, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে শিক্ষার্থীরা, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করি, শিক্ষার্থীরা তাদের মেসে থাকতে গিয়ে যারা করোনাকালীন সময়ে অনেকে ভাড়া দিতে পারছিল না, তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, বাড়ি থেকে নামিয়ে ফেলা হচ্ছিল, সেই জায়গাটিতে বাংলাদেশ ছাত্রলীগের আমরা হটলাইন নাম্বার, মানে আমাদের সমাজসেবা যে সেল ছিল তাদের নাম্বার দিয়ে প্রেসের মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়া হয়েছিল যে যদি কেউ সমস্যায় পড়ে তাহলে জানানোর জন্য। এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি আমি পয়েন্টটা শেষ করি, আমি একটু পয়েন্টটা শেষ করি, যে তারা যেন কোনোভাবেই তাদের শিক্ষা কার্যক্রম ক্ষতির সম্মুখীন না হয় এবং তাদেরকে কোনোভাবেই যেন একটা প্রতিবন্ধকতার শিকার হতে না হয়, সেই জন্য বাংলাদেশ ছাত্রলীগ সরাসরি কেন্দ্র থেকেই সরাসরি তাদের পাশে দাঁড়িয়েছে। আপনি এই 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 সময়টিতে যারা অনেকে চিকিৎসা ক্ষেত্রে যদি আমি বলি, বাংলাদেশ ছাত্রলীগের যে মেডিকেল ইউনিট গুলো আছে তাদেরকে দিয়ে প্রত্যেকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটা করে টিম গঠন করা হয়েছে, যারা কিনা এই যে করোনাকালীন সময়ে যারা সহযোগিতা পাচ্ছে না, অক্সিজেন, আমি এটা অক্সিজেনের বিষয়ে বলি, আপনারা দেখছেন যে পাশের দেশ ভারতে অক্সিজেনের জন্য কিভাবে হাহাকার করতে হচ্ছে, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের আমাদের অগ্রজদের নিয়ে একটি সেবা চালু আছে, জয় বাংলা অক্সিজেন সেবা। আসলে এই কথাগুলো আমি বললাম তো যে সময়টা এত স্বল্প,
সেই জায়গাতে বৃক্ষরোপণ, আপনি জানেন যে এখন যেভাবে কার্বন নিঃসরণ একটা যে প্রসেস, বা বাংলাদেশ সহ সারা বিশ্বে আজকে পরিবেশ একটা হুমকির সম্মুখীন হচ্ছে, সেই জায়গাটা থেকে বাংলাদেশ ছাত্রলীগ সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। বন্যা গিয়েছে, আপনি কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা গিয়েছে, আপনি জানেন। বন্যায় আমি সেই টিমে, আমি নিজেও ছিলাম উত্তরবঙ্গের টিমে, কেন্দ্র থেকে সেটা দেওয়া হয়েছিল। আমরা সরাসরি বন্যার্তদের মাঝে গিয়ে, এটা এমন না যে আমি স্লিপ দিলাম, কেউ এসে ঘরে মানে একটা অফিস থেকে নিয়ে গেল, আমরা সরাসরি সেই বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়েছি। বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা গিয়েছে, তাদের ঘরে গিয়ে এক হাঁটু পানি, কোমর পানিতে পৌঁছে তারা তাদের কাছে তাদেরকে ত্রাণ পৌঁছে সহযোগিতা দিয়েছে। দিয়েছেন। কিন্তু আজিজুল হাকিম জি সম্রাট, এই আলোচনাটা একটু নিয়ে আসতে চাই। সেটি হলো যে সেটি জি আপনার দল থেকে আপনারা যারা বিভিন্ন পদে আছেন আপনারা সেই কাজটি করেছেন, কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন যখন এই এই ধরনের সংকটের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যখন সহযোগিতা করতে চায় বা সহযোগিতার জন্য তারা হাত প্রসারিত করে, তাদের সহযোগিতার প্রশ্নে কিন্তু আমরা বেশ কিছু অপ্রীতিকর ঘটনা লক্ষ্য করেছি। আমি যদি একটু উল্লেখ করি আপনাকে, যে আমরা জি জি দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ত্রাণ কার্যক্রমে একদল দুর্বৃত্ত, যদি পরবর্তী সময় দুর্বৃত্তদের কথা বলা হয়েছে, কিন্তু যারা জি হামলার শিকার হয়েছে তারা আবার অন্য আরেকটি সরকারি রাজনৈতিক সরকারি ছাত্র সংগঠনের নাম বলেছে। তো আমরা যেটি জি চাই যে অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা হলো, আরেকটি অন্যতম উদ্দেশ্য, যে আগামীতে যারা রাজনীতি করবেন তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হোক, পরস্পর সহযোগিতা সহমর্মিতার ক্ষেত্রগুলো তৈরি হোক। এই জায়গাটিকে আপনারা কিভাবে দেখেন, বা আপনি রাজনীতি করছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বের জায়গায় আছেন, এটা কি আসলে আমরা তৈরি করতে পারছি কিনা? না, সেই জায়গাটা থেকে যদি বলি, তাহলে আপনার সুহৃদ কে হয়? ভালোবাসার মানুষ সেই হয় যে মনের ভাব বোঝে, যার সাথে আদর্শিক জায়গাটায় আপনি একটা জায়গায় আসতে পারবেন। আজকে আপনি যে বিষয়টি বললেন, আমার ধারণা ছিল আপনি এই প্রশ্নটি করবেন, এবং আপনার একটি চমৎকার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। যে টিএসসি তে যে ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন বাংলাদেশ ছাত্রলীগের বয়স সীমা হচ্ছে 29 বছরের মধ্যে। আমাকে একটু শেষ করতে দিতে হবে পয়েন্টটা। জি 29 বছরের মধ্যে যারা প্রকৃত অর্থে ছাত্র, তারাই বাংলাদেশ ছাত্রলীগ করে। আজকে আপনি ছাত্র দলের যারা নেতৃত্বে আছেন, আপনি যদি তাদের দিকে একটু একটু খবর নেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন আহ, আহ, স্বনামধন্য শিক্ষক। আমি আপনার কাছে, আপনি এই বিষয়গুলো আরো খুব ভালোভাবে জানবেন, আপনার প্রতি সম্মান রেখে বলছি যে তাদের নেতৃত্বে যারা আছেন তারা কি আসলে প্রকৃত অর্থে ছাত্র? আপনি দেখেন, একটি পুরো করোনাকালীন সময়ে আজকে 1.5 বছর বাংলাদেশ অতিবাহিত করছে প্রায়, সেই জায়গাটা থেকে ছাত্রদলকে আপনি কয়টি জায়গায় মুভমেন্টে দেখেছেন যে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে? যখন লোক দেখানো কিছু বিষয় আসে, তখন আপনি যাদের কাছে যাবেন, যেমন আমি আমি খুব উদাহরণ, মানে নর্মাল একটা যদি উদাহরণ দিই, আপনি আপনার প্রতিবেশী, সে 10 দিন না খেয়ে আছে, আপনি 11 দিনের বেলা ফেসবুকে দুটো ছবি দেওয়ার জন্য, একটু সিম্প্যাথি নেয়ার জন্য আপনি তার বাসায় গেলেন। গ্রামে কিন্তু আপনাকে হয়তোবা তারা ঢিল ছুটতে পারে, বা আপনাকে অপমান করে বের করে দিতে পারে। এখন বিষয়টি তাদের যখন হচ্ছে সাংগঠনিক কার্যক্রম থাকে না, যখন সঠিক রাজনৈতিক চর্চা করা হয় না, তখন অন্তর্কোন্দল বলেন, বা হচ্ছে এই যে লোক দেখানোর যে বিষয়টি বলেন, যারা এটির সাথে জড়িত। এবং আরো বিষয় আছে, যখন আপনি হুট করে, আপনার এতদিন কোনো খবর নেই, আমরা দেখি দেয়াল পোস্টারেই শুধু রাজনীতি হয়। কিছু কিছু সংগঠন আছে যাদের হয়তোবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল না থাকলে তাদের রাজনীতি করাটা হতো না। সেটা শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে হয়, শুধুমাত্র লোক দেখানোর পরিপ্রেক্ষিতে হয়, সেক্ষেত্রে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাটাই স্বাভাবিক। এবং আরেকটি বিষয় হচ্ছে, যখন ক্যাম্পাস বলেন, ক্যাম্পাসগুলো বন্ধ, আপনি এবং প্রত্যেকটি ক্যাম্পাসেই আজকে প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় একটা নিরাপদ স্বাস্থ্যবিধি মানার কিছু বিষয় থাকে। এখন সার্বিক সবকিছু মিলিয়ে আপনার যদি সৎ ইচ্ছা থাকে, আপনি যদি সৎভাবে কাজ করতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান, জি তাহলে এখানে বাধা দেওয়ার কোনো প্রশ্ন আমি বিবেকবান কোনো মানুষের ক্ষেত্রে আমি দেখতে মানে পাই জি না আর কি। জি জি অসংখ্য ধন্যবাদ আজিজুল হাকিম সম্রাট। আবার ফিরবো আপনার কাছে। হাসান আরিফ, জি 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 যেটি হাসান আল ধন্যবাদ। আরিফ, যেটি আমাদের যে আমার প্রশ্নের প্রেক্ষাপটে আজিজুল হাকিম সম্রাট যেটি বলছিলেন, আপনার মতামত কি, আপনার বিশ্লেষণটি শুনতে চাই। ধন্যবাদ আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। যদিও আমি আজিজুল হাকিম সম্রাট ভাই সবগুলো কথা ভালো শুনতে পাইনি,
কারণ আমরা যে দেশে বসবাস করি সেই দেশের ইন্টারনেট ব্যবস্থাপনা, আমি দৈনিক প্রথম আলোকে কোট করছি, সেই প্রথম আলোর বিবৃতি অনুযায়ী আমাদের যে আমরা যে ট্রল করি উগান্ডা দেশ থেকেও অনেক বাজে হচ্ছে আমাদের ইন্টারনেট ব্যবস্থাপনা, যেখানে আমাদের দেশ উন্নয়নের মহাসড়কে বসবাস করছে, সেই মহাসড়কের একটা দেশের ইন্টারনেট ব্যবস্থাপনার কারণে আমি আসলে মাঝে মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাই। যাই হোক, আজিজুল হাকিম শর্মা ভাই সবগুলো কথা শুনতে পাইনি, তারপরে যতগুলো কথা শুনতে পেয়েছি আমি তার কিছু জবাব দেওয়ার চেষ্টা করছি। ছাত্রলীগ প্রথম থেকেই একটি পেশি শক্তি সম্পন্ন সংগঠন, যার যার কারণে তারা 2009 সালে যখন প্রথম ক্ষমতায় এসেছে তখন থেকেই তারা তো আসলে অস্ত্রবাজি, টেন্ডারবাজি, মাদকের ব্যবসার সাথে ভয়াবহ রকমের এক ধরনের জড়িত, এবং প্রত্যেকটা ছাত্রনেতাই সলভেন। কিন্তু আমাদের যে প্রত্যেকটা ছাত্রনেতা সকালবেলা যাদের ঘুম থেকে উঠেই সরকারের আজ্ঞাবহ কোর্টে হাজিরা দিয়ে আমাদের দিনটাই শুরু হয়, সেই ছাত্রনেতাদের পকেটে কত টাকা থাকবে এবং সেই থাকাটা কতটা যৌক্তিক, মানে আমাদের কোর্টে সকালবেলা আমাদের এমন কোন ছাত্রনেতা নেই যার নামে মিনিমাম 5টা মামলা নেই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় রাজনীতি করি, আমার নামেও 5-10টা মামলা আছে। সকালবেলা আমার দিনটা শুরু হয় আপনার কোর্টে হাজিরা দিয়ে, তো উকিল আর কোর্টের পিছনে টাকা খরচ করতে করতে আমাদের অবস্থা জান শেষ। ওরা যে টাকা পয়সা ইনকাম করে সেই ইনকামের কয়েকটা সোর্স বলছি আপনার প্রিয় উপস্থাপক, আপনি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনে থাকবেন। ছাত্রলীগের সাবেক সেক্রেটারি কি আসলে আমি আপনার প্রতি সম্মান রেখেই বলছি, ব্যাখ্যাটা কি অন্যদিকে চলে যাচ্ছে না? আপনি আপনার জায়গা থেকে কি করেছেন কি করেননি সেই জায়গাটি বলেন। আমরা সহযোগিতা করছি, কিভাবে সহযোগিতা করছি আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছার উপরে সেটা নির্ভর করে, তাই না? আমরা কোথায় থেকে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি ছিল ওনার কাছে মোবাইল ফোনে চাঁদা চেয়েছে ছাত্রলীগের সাবেক সেক্রেটারি, এবং এই জন্য ওনার পদ পর্যন্ত চলে গেছে। এইভাবে চাঁদাবাজি করে মানুষের ছাত্রদের লোক দেখানো যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সহযোগিতা দলীয় প্রধান ব্যবস্থা নিয়েছেন। প্রিয় উপস্থাপক, আপনি হয়তো একটা বিষয় হলো ব্যবস্থাপনার পক্ষে আনতে পেরেছেন, কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটছে যেটা আমাদের মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার কোন অন্তরালে আসছে না। তারা এই যে পেশি শক্তিকে ব্যবহার করে এই ধরনের কাজগুলো করছে। আপনাদের ঘরের নিউজেই সীমাবদ্ধ, মানে আপনাদের এটা সোশ্যাল মিডিয়া বা কোথাও আসছে না, এতগুলো টিভি মিডিয়া, এতগুলো প্রিন্ট মিডিয়া, শুধুমাত্র আপনারা যারা ওই ঘরের আন্ডারগ্রাউন্ড আলোচনার বিষয়বস্তু সেগুলোর মধ্যেই সেটি সীমাবদ্ধ। আমার বিষয়টাই বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটা নেতাকর্মী, আমি প্রিয় উপস্থাপক আমি আপনাকে সাকসেস স্টোরি হিসেবে বর্ণনা করেছি যে আমাদের ছাত্র নেতারা এই করোনার মহামারীর সময়ে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করার জন্য নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করেছে। এরকম সাকসেস স্টোরি নজির আমাদের আছে। নিজের হাতের মোবাইল ফোন বিক্রি করেছে, টিউশনের টাকা বিক্রি করেছে, বাপ তার মাসে যে টাকা খরচের জন্য টাকা দেয় সেই টাকা সে করোনার এই আক্রান্ত ছাত্র এবং সাধারণ ছিন্নমূল মানুষের সহযোগিতায় ব্যয় করেছে। এখন আমার ঘরে আছে 100 টাকা, আমি 100 টাকার মধ্যে 100 টাকাই দান করলাম, আর উনি 1000 কোটি টাকার মালিক। ফরিদপুরের এক ছাত্রলীগ নেতার দেখলাম যে ওনার নামে 2000 কোটি টাকা 2800 কোটি টাকা পাচারের মামলা হয়েছে। যারা তার জায়গা থেকে সে যদি অভিযোগ কি প্রমাণিত? 2800 হাজার কোটি টাকা না 2800 কোটি টাকা বললেন, সেটি কি প্রমাণিত? আপনি একজন দায়িত্ববান ছাত্রনেতা হিসেবে এটি কি বলা উচিত যে একজনের বিপক্ষে অভিযোগ আপনার আপনার বিরুদ্ধে যতগুলো মামলা আছে, আপনাদের বিরুদ্ধে যত মামলা আছে সবই সত্যি, তাহলে আমরা ধরেই নিব যে আপনারা অভিযোগে মামলা হয়েছে, উনি ওটা ডিপেন্ড করবেন আইনি, উনি ওটা না। আপনি কি বলছেন? টাকার উৎসের কথা বলছেন, টাকার উৎসের কথা বলতে গিয়ে সেটা বলছেন, তাহলে আপনি যেটা এখনো সলিউশন আসেনি আইনের ভাষায়, কখনোই মামলা প্রমাণিত হওয়ার আগে বলা যায় না। আমরা হলো চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। আপনাদের নেত্রী আপনি বক্তব্যটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন। আপনাদের নেত্রী কিন্তু টাকা মেরে খাওয়ার মামলায় অভিযুক্ত, সেই জায়গাটি আপনারা ভুলে যাবেন না। আপনি আপনার সময় আপনি কথা বলবেন, এই আলোচনাটি একটু শুনতে চাই আপনার এই আলোচনার সাথে হাসান আরিফ। সেটি হলো যে আমাদের তরুণ রাজনীতিবিদ যারা, সেটি যে দলেরই হোক, আওয়ামী লীগ হোক বা ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, আপনাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হচ্ছে না কেন?
আসলে এটা সুসম্পর্ক তৈরি না হওয়ার পিছনে হচ্ছে আমাদের আদর্শিক যে কারণগুলো আছে সেটাই হচ্ছে মূল বিষয়বস্তু। দেখুন, আমরা তো রাজনীতি করি হলো বাংলাদেশি জাতীয়তাবাদের প্রেক্ষাপটে, আর যারা বাঙালি জাতীয়তাবাদকে প্যাট্রন করে রাজনীতি করে দুইটার সাথে আদর্শিক ভাবে মিলবে না। এর জন্যই মূলত আমাদের তার ছাত্রদের মানে সাথে বাংলাদেশের জন্য কেউ রাজনীতি করছে না, বিষয়টা এরকম কিনা? আমরা বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে রাজনীতি করি, আর যারা বাঙালি জাতীয়তাবাদের ধোয়া তুলে রাজনীতি করে তাদের সাথে স্যার আমাদের একটু দূরত্ব থাকবেই স্বাভাবিক, কারণ আমরা বাংলার বাইরে নতুন কোনো কিছু ভাবি না। বাংলাদেশটাই হচ্ছে হলো আমাদের একমাত্র আশা এবং ভরসা, আশ্রয়স্থল। সেই জায়গা থেকে যারা আরো কিছু লেজর ভিত্তি করে অমুক শক্তিকে সমুক শক্তিকে যোগ করে রাজনীতি করে তাদের সাথে স্যার আমাদের মিলবে না, এটাই স্বাভাবিক একটা ইস্যু। স্যার যাই হোক, যে জিনিসগুলো বলছিলাম স্যার, করোনার সময় আমাদের ছাত্রনেতাদের যেই ধরনের ত্রাণ তৎপরতা দেখেছি, এটা আসলে ছাত্রলীগ ক্ষমতাসীন রাজনৈতিক দল, তাদের একটু বেশি হয়েছে স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। তাদের ইনকাম সোর্স আছে, তারা কোনো ব্যবসায়ীকে যদি ফোন দেয় সেখান থেকে তারা অনেক পরিমাণ ডোনেশন পায়। আর আমাদের তো এইখান থেকে আমাদের কোনো যাতায়াতই নেই। আমাদের ছাত্রনেতাদের বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে ত্রাণ তৎপরতায় সবচেয়ে বেশি সহযোগিতা করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। তারা আমাদের ফাদার সংগঠন হিসেবে, আমাদের আপলাইন সংগঠন হিসেবে তারা আমাদের ছাত্রদের, কারণ ছাত্রদের সক্ষমতার জায়গাটা খুব কম, এই সক্ষমতার জায়গা থেকে সহযোগিতা করার জায়গাগুলো খুব কম ছিল, সেই জন্য জিয়াউর রহমান ফাউন্ডেশন আমাদেরকে লজিস্টিক যত প্রকার সাপোর্ট ছিল, যতটুকু তাদের দ্বারা সক্ষম ছিল ততটুকু আমাদেরকে কিন্তু দিয়েছে। আমরা সেই সক্ষমতাকে ব্যবহার করে আমরা আপনাদেরও তো আপনার আদর্শ ধারণকারী তো বড় বড় ব্যবসায়ী আছে, তারা আপনাদেরকে সহযোগিতা করছে কিনা? স্যার, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ছিল তো আসলে 5 বছর সময়ে স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকার কারণে আমাদের পন্থী যে ব্যবসায়ীগুলো ছিল তারা আমাদেরকে আসলে এখন আর ডোনেশন দিচ্ছে না। তারা যে আর্থিক সহযোগিতাগুলো ছাত্রদের করতো বা বিএনপি কে করতো সেগুলো এখন আর করছে না, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই স্যার। আর ছাত্রলীগ এই সুযোগটা টোটালি পাচ্ছে, যার দরুন তাদের কাজগুলো একটু বেশি হাইলাইট হচ্ছে। এটা অস্বীকার করার মতো কোনো ঘটনা না, কারণ আমরা তো মানুষের জন্যই ছাত্র রাজনীতি করি, মানুষের জন্যই রাজনীতি করি। সেই রাজনীতির জায়গা থেকে এগুলো সব জিনিস যদি বিরোধিতার জন্য বিরোধিতা করি স্যার, ঠিক হবে না। আমাদের এই বাস্তবতাগুলো কিন্তু মানতে হবে স্যার। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমি ফিরবো হাসান আল আরিফ আপনার কাছে, ফিরবো গোলাম মোস্তফা আপনার কাছে আসতে চাই যে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে হাসান আল আরিফ এবং আমাদের আজিজুল হাকিম সম্রাট। আমার কাছে মনে হয় একটু আলোচনা নিয়ে আসা দরকার। সেটা হচ্ছে আমাদের রাজনীতি কিংবা ক্ষমতায় থাকা এটি কি 5 বছরের মধ্যে সীমাবদ্ধ করে আমরা রাখতে চাই কিনা? এটি তো সময়ের প্রেক্ষাপটে সেটি বাড়তে পারে, উন্নয়নের প্রেক্ষাপটে সেটি বাড়তে পারে। মানুষ যদি ভোট দিয়ে কোনো একটি দলকে, সে যে দলই হোক, তাকে ক্ষমতায় রাখে, সেই জায়গাতেও বাড়তে পারে, নাকি আমরা একটা মনস্তাত্ত্বিক ভাবে 5 বছরের মধ্যে আবদ্ধ আছি? গোলাম মোস্তফা। জি, অনেক ধন্যবাদ। আসলে এটা মৌলিক প্রশ্ন আমি মনে করি যে যখন চিন্তাগত জায়গা থেকে একটা রাজনৈতিক দল সরকার গঠন করে দেশ জাতি মানুষ প্রকৃতিকে নিয়ে ভাববে, তখন তা আসলে 5 বছর 2 বছর এইটা চিন্তা মুখ্য না। হ্যাঁ, যখন কিনা আমার মস্তিষ্ক যদি পরিসংখ্যান পরিবেষ্টিত হয়, আমি 5 বছর করতে পারি, এবং যখন পিছনে একটা সংখ্যা কাজ করে যে পরে আমি নাও আসতে পারি, তখন এই 5 বছরে আসলে যা কিছু করার সেটাই 5 বছরই করতে হবে। এই টেন্ডেন্সিটা প্রকট। হাসান আল আরিফ যেটা বললেন, সম্ভবত নাম যদি আমি ভুল না করি, সংক্ষেপে বলে আরিফ, উনি যেটা বললেন যে তারা ক্ষমতার বাইরে আছে জন্য তাদের টাকা পয়সার সোর্স কমে গেছে, আর যারা ক্ষমতায় আছেন তাদের হচ্ছে টাকা পয়সার পরিমাণ বেশি যাচ্ছে, তাদের এটার অভাব নাই। এটা আসলে একটা বাস্তব চিত্র। ফলে এই বাস্তব চিত্রটার একটা বদল দরকার। সেটা যদি বদল করতে পারি তাহলে আসলে সহাবস্থান সম্ভব। কারণ কোনো মানুষকেই আরেকটা মানুষের প্রতিরূপ হতে পারে না বা একই চিন্তা ধারণ করবে না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ধরনের বৈশিষ্ট্যের, তার মন মানসিকতা আলাদা। তারপরও সামাজিক ঐক্য বা সামাজিক সম্প্রীতি, বন্ধুত্ব, কত কিছু সেইরূপ বিভিন্ন মতাদর্শের সংগঠনের রাজনৈতিক সহাবস্থান একটা প্রশ্ন, এবং পারস্পরিক ব্যক্তিগত বন্ধুত্ব একটা প্রশ্ন। ফলে যখন আমি রাজনৈতিক সহাবস্থানের কথা বলবো, তখন আমার বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শের সাথেও কিন্তু আমি খারাপ আচরণ করতে পারি না। কারণ দিন শেষে কিন্তু আমরা মানুষ, তারপর আমরা কোনো না কোনো মতাদর্শের অনুশীলন করতে পারি, সেটা আমার কাজের জায়গা বা মতাদর্শের অনুশীলনের জায়গা। কিন্তু আমরা যদি ব্যক্তিকে মানুষ হিসেবেই কল্পনা করতে না পারি, শুধু ছাত্র দল, ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন বা ছাত্র ফ্রন্ট, ইউনিয়ন, এইভাবে যদি মানুষকে মতাদর্শের নিরিখে ঠেলে দেই এবং তার সাথে পার্থক্য আছে জন্যই আমি তার সাথে
মিশবো না বা ভাবের বিনিময় করব না, সেটা কিন্তু মানুষোচিত কোনো হতে পারে না, আচার ব্যবহার হতে পারে না। প্রথমত প্রত্যেকটা ব্যক্তিকে মানুষ হিসেবে কল্পনা করতে হবে, এবং এটা অস্বীকার করার উপায় নেই। মানুষ হিসেবে স্বাভাবিক মূল্যবোধ, হ্যাঁ, সেই চলাফেরা, সেটা কিন্তু আমাদের একটা ঘাটতি দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যখন আমরা আওয়ামী লীগ করি তখন আমরা মনে করি বাকি যারা আছে তারা আমাদের শত্রু। যখন আমরা বিএনপি বা ছাত্র দল করি তখন আমরা মনে করতেছি যে তারা বাদে বাকিরা আমাদের শত্রু। এইভাবে দেখাটা আসলে ভুল। এটা আসলে জাতীয় রাজনীতি বা জাতীয় মানুষের মধ্যে একটা মানে প্রকট আকার ধারণ করছে যে এইটা না হলে বাকিটা আমার বিরুদ্ধ। ফলে আমার মতের সাথে একমত না মানে আমার সে বিরুদ্ধ বা আমার শত্রু, এটা কিন্তু ভুল চিন্তা। ফলে আমার মতাদর্শের সাথে যারা আছে তারা আমার মতাদর্শের অনুসারী, এর বাইরে আরো আরো যে মতাদর্শ আছে, এবং ব্যক্তি চাইলেই যে কোনো মতাদর্শের চর্চা করতে পারে, সেটার প্রতি শ্রদ্ধাবোধ বা সম্মান প্রদর্শন একটা মানবিক গুণ, এটা কিন্তু আমাদের জাতীয় সংস্কৃতির আমরা দৈন্যতার মধ্যে আছি। ফলে সে কারণেই দেখা যাচ্ছে এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখছি। তবে এই ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে আমরা একটা জিনিস দেখেছি যে ক্যাম্পাসে একটু হলেও এই সহাবস্থানের পরিবেশটা কিন্তু ফিরে আসতে শুরু করেছে, এবং এই করোনা মহামারীর কারণে সেই নির্বাচনের যে ধারাবাহিকতা রক্ষা করার অঙ্গীকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা আশাবাদী যে করোনা মহামারী পর যখন ক্যাম্পাস গুলো খুলবে তখন সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যখন ছাত্র প্রতিনিধি তৈরি হবে, তখন এই ধরনের যে হিংসা বিদ্বেষ বা সন্ত্রাসী কার্যক্রম বা চাঁদাবাজির কথা আসলো, এগুলো আসলে বাইরে রেখে শুধুমাত্র শিক্ষা, ছাত্র এবং বাংলাদেশের জনগণ এবং দেশের পক্ষে যখন আমরা চিন্তাকে প্রধান ফোকাস করে কাজ করব, তখন এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে না। আর যে কথাটি গোলাম মোস্তফা আরেকটি বিষয় শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, তারপরে সবার কাছ থেকে শুনবো। সেটি হচ্ছে যে আমাদের একজন আলোচক উল্লেখ করছিলেন যে আসলে ছাত্র রাজনীতির প্রতি অনেক অভিভাবক বলুন কিংবা শিক্ষার্থী বলুন বা ছাত্রদের এক ধরনের অনীহা তৈরি হচ্ছে, এবং সেই অংশটি কিন্তু একেবারে কম না। তো এই জায়গাতে আপনারা কি মনে করেন যে ছাত্র রাজনীতিতে আপনারা যারা এখন নেতৃত্বের পর্যায়ে আছেন, আপনারা নতুন শিক্ষার্থীদেরকে রাজনীতিতে আকৃষ্ট করতে পারছেন কিনা? অনেক ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যা আমি প্রথমে বলতে চাই যে এইটা মানে শুধু একপাক্ষিক না, বিভিন্ন মুখী প্রবণতাগুলো কাজ করছে, ফলে এই সংকটটা তৈরি হচ্ছে, এবং এটি বাংলাদেশের রাজনীতির জন্য বা যে একটা মানে সমাজ গঠনের জন্য কিন্তু নেতিবাচক দিক। এই চিন্তাধারাটাই নেতিবাচক চিন্তা। কারণ প্রত্যেকটা মানুষ রাজনীতির দ্বারা প্রভাবিত, সমাজের প্রত্যেকটা প্রতিষ্ঠান রাজনীতি দ্বারা পরিচালিত। আজকে সংসদ আমাদের হচ্ছে আইনসভা, সেই সংসদ কিন্তু আইন তৈরি করেন, সেটা দ্বারাই প্রত্যেকটা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে, ব্যক্তি সেই আইনের অধীন হচ্ছেন। ফলে রাজনীতির বাইরে কিন্তু আমরা যেতে পারছি না। কিন্তু যখন আমি ব্যক্তি হিসেবে নিজেকে ভাবছি তখন আমি মনে করছি যে আমি রাজনীতির ঊর্ধ্বে, আমি রাজনীতিকে ঘৃণা করি। ফলে আমি কিন্তু সমাজের সাথে সম্পর্ক, রাষ্ট্রের সাথে বা সরকারের সম্পর্কটাকে বিচ্ছিন্ন আকারে দেখার চেষ্টা করছি। ফলে সেটা কিন্তু ভুল চিন্তা। ফলে এই ভুল চিন্তাটা মানুষের মধ্যে রোপণ করা হচ্ছে, কিন্তু এটা একটা আন্তর্জাতিক একই সাথে পুঁজিবাদী ষড়যন্ত্র, যে মানুষকে যদি রাজনীতির প্রতি বিরূপ তৈরি করা যায়, ফলে সেই মানুষটা রাজনীতি থেকে দূরে থাকবে, রাজনৈতিক সচেতনতা থেকে দূরে থাকবে। ফলে সে একটা বিচ্ছিন্ন মানুষ আকারে সমাজে থাকবে। তার দ্বারাই কোনো প্রশ্ন তৈরি হবে না, কোনো প্রতিবাদ প্রতিরোধ তৈরি হবে না, কোনো চ্যালেঞ্জ সে নেবে না সমাজের জন্য, দেশের জন্য, হ্যাঁ, মানুষের জন্য, বৃহৎ কোনো স্বার্থের জন্য সে সহসাই চ্যালেঞ্জ নেবে না। এই ধরনের বিচ্ছিন্ন মানুষ তৈরি করার জন্য নানান প্রজেক্ট কিন্তু বিশ্বব্যাপী কাজ করছে। ফলে তরুণ সমাজকে একটা অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত করার জন্য আজকে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে ইউজিসি এর মাধ্যমে দিয়ে বিশ্ব ব্যাংক বা IMF আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন গুলো এইগুলো করছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছে, তরুণদের মধ্যে, শিশুদের মধ্যে রাজনৈতিক বিরূপ একটা ভুল ধারণা তৈরি করার যেমন চেষ্টা করছে, একই সাথে তারা এই গত এক যুগের যদি ইতিহাস দেখেন যে এই সময়ের যারা তরুণ, তারা রাজনীতি বলতে আসলে কি দেখছে, যারা রাজনৈতিক পেরিফেরির মধ্যে বসবাস করছেন, তারা যে কর্মকাণ্ড গুলো করছেন সেটিকেই মানুষ রাজনীতি আকারে ট্রিট করছে। ফলে সেটা যখন নেতিবাচক হয়, এখানে চাঁদাবাজি, খুন, দুর্নীতি, টেন্ডারবাজি, হানাহানি, খুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্ররাও বছর বছর খুন হচ্ছে। শুনতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে খুব সংক্ষেপে? যে পরিস্থিতির কথা সেই জায়গায়
পরামর্শ কি থাকবে? রাজনীতি বলতেই যদি এটা প্রতিষ্ঠিত হয় যে রাজনীতি মানে দেশ ভাবনা, রাজনীতি মানে মানুষ ভাবনা, রাজনীতি মানে নির্মাণ, রাজনীতি মানে শিক্ষার জন্য গণতান্ত্রিকরণ কিভাবে করা যায়, রাজনীতি মানে কিভাবে ছাত্রদের সংকট, জনমানুষের সংকট দূর করা যায়, সেই চিন্তাগুলোই কেবল মানুষ করছে, যারা রাজনৈতিক দল করছে, সংগঠন তারা করছে, তখন কিন্তু এর প্রতি মানুষ ইতিবাচক ভাবে দেখবে এবং আকৃষ্ট হবে। জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আজিজুল হাকিম সম্রাট। আপনার আলোচনা শেষে শুনবো, আপনারটা শুনে আমি অনুষ্ঠান শেষ করব। হাসান আল আরিফ, যে পরিস্থিতির কথা বা যে অবস্থার কথা আপনাদের আলোচনায় আসলো, আপনার ছাত্র দলের যে কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু আমি প্রশ্ন না, বেশ কিছু বিশ্লেষণ রেখেছেন আজিজুল হাকিম সম্রাট, আপনিও নানাভাবে বিশ্লেষণ করেছেন। কিন্তু আমরা তো চাই যারা ছাত্র রাজনীতি করে তাদের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে, তারা আদর্শিকতভাবে ভিন্ন থাকবে, কিন্তু তারা বাংলাদেশের প্রশ্নে তারা এক থাকবে। সেই এক হওয়ার জায়গাটি তৈরি করার জন্য আপনার কি পরামর্শ থাকবে? হাসান আল আরিফ। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। স্যার আপনি আপনার এই প্রশ্নের উত্তর আসার আগে আমি একটা বিষয়ে প্রশ্ন দিচ্ছিলাম যে আপনি একটু আগেই মোস্তফা ভাইকে বলছিলেন যে বাংলাদেশে যে রাজনীতির প্রতি অনীহার একটা বড় ধরনের অংশ তৈরি হয়েছে। এই অনীহার অংশটি কিন্তু স্যার আমাদের সামনে বিশেষত আমার কাছে দুইটা ডাটা আছে। 2017 সালে এবং 2019 সালে প্রথম আলো তারুণ্য জরিপ নামে দুটি জরিপ করেছে এবং সেই জরিপে তারা সর্বশেষ যে তারুণ্য জরিপ হয়েছে সেখানে তারা দেখিয়েছে যে 57.7% উচ্চশিক্ষিত তরুণ রাজনীতির প্রতি একেবারে অনীহা, আই হেট পলিটিক্স, টোটাল পলিটিক্স সিস্টেম থেকে তারা ঘৃণা করছে। এই ঘৃণা করার কারণটা হচ্ছে স্যার যে বিগত সময় ধরে অর্থাৎ 2009 থেকে যদি ধরেন বা তারও এই সময়টা অর্থাৎ বিগত এক যুগ ধরে যদি ধরেন যে এই সময়টাতে যে ধরনের জিনিসটাকে অপরাজনীতি অপসংস্কৃতিটাকে রাজনীতি হিসাবে চালানো হয়েছে, শিক্ষাঙ্গনে লাশ তারা দেখেছে, শিক্ষাঙ্গনে একক দখলদারিত্ব দেখেছে, দিনের ভোট রাতে হতে দেখেছে অথবা বিনা ভোটে দেখেছে। যারা ক্ষমতায় থাকে তারা হচ্ছে একেবারে সুপার এলিয়েন, আর যারা ক্ষমতার বাইরে থাকে তারা হচ্ছে একেবারে নিগৃহীত একজন প্রাণী। যারা হচ্ছে বিপক্ষবাদী যদি কেউ ক্ষমতা অর্থাৎ বিরুদ্ধে মত যদি সরকারের বিরুদ্ধে যদি কোনো মত থাকে তাদেরকে একেবারে নিষ্পেষণ করে দেওয়া হবে। আপনি সর্বসাম্প্রতিক সময় একটা উদাহরণ দিচ্ছি, চিটাগাং এ আমাদের একজন ছাত্রনেতা সাইফুল ইসলাম, তাকে একটা সমাবেশ থেকে ধরে নিয়ে থানার ভিতরে তার পায়ে গুলি করে দেওয়া হচ্ছে পুলিশে, এবং সেই গুলির কারণে তার পাটা কেটে দেওয়া হচ্ছে। তিনি এই মুহূর্তে আমাদের পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অর্থাৎ এই যে বিষয়বস্তুগুলো আছে এই বিষয়বস্তুগুলোকেই মূলত কিন্তু ছাত্র সমাজ অর্থাৎ মেজরিটি ছাত্র সমাজ ঘৃণা করতেছে, এবং এই ঘৃণার ফল থেকেই কিন্তু সবাইকে রাজনীতির প্রতি অনীহা তৈরি করতেছে। এই যে 43% লোক মাত্র রাজনীতিকে পছন্দ করছে, এর ভিতরে আমরা 2 বা 5% লোক সরাসরি পার্টিসান অর্থাৎ আওয়ামী লীগ, বিএনপি, ছাত্র ফেডারেশন বা বাম রাজনীতি গণতান্ত্রিক ধারার সাথে সম্পৃক্ত আছি। এই যে একটা অবস্থা, এই অবস্থাটা তৈরি করার মূল কারিগর হচ্ছে বর্তমান সরকারের ডিসিশন মেকার শ্রেণী এবং ছাত্রলীগের অপরাজনীতি স্যার। এই যে বিষয়বস্তুগুলো নিয়ে যদি আমরা এক হয়ে ছাত্র সংগঠন এবং ছাত্র নেতাগুলো এবং যারা ভবিষ্যৎকে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবাসতে চাই তারা যদি এক হয়ে না ভাবি না চিন্তা করি তাহলে স্যার আসলে ভবিষ্যৎ খুবই খারাপ থাকবে। জি, মানে সেটাই বলছি হাসান আরিফ, আপনার আলোচনার সূত্র ধরে যদি এইভাবে আমি একটু প্রশ্ন রাখি এবং ছোট্ট করে শুনতে চাই যে আপনি যে বিষয়টি বললেন এবং যাদেরকে দোষারোপ করলেন তারা কিন্তু আবার আপনাদেরকে দোষারোপ করে। তাহলে এই যে দোষারোপের স্যার আমাদের দোষারোপ করার কারণটাও কিন্তু স্যার আমাদের যে দোষারোপ করবে আমাদের কিন্তু যথেষ্ট কারণ দেখে দোষারোপ করতে হবে। আমরা ক্ষমতার মানে বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রিত হয় ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতার বাইরে আমরা এক যুগেরও বেশি সময় আমরা ক্ষমতার বাইরে আছি। 2006 সালের 28শে অক্টোবর থেকে আমরা আমাদের সংগঠন ক্ষমতার বাইরে আছে। তো এখন আমাদের যা প্র্যাকটিস হচ্ছে আমাদের উপরে টোটালি নির্যাতন করা হচ্ছে। এখন নির্যাতন অর্থাৎ মজলুম একটা ছাত্র সংগঠনের উপর যদি আবার সেই ব্লেমে দেওয়া হয় যারা দেয় এটা মানুষ হাসে। হ্যাঁ, তো স্যার বিষয়বস্তু হচ্ছে যে যারা এই ঘটনার সাথে জড়িত যারা এই ঘটনাগুলো ঘটায় তাদেরই দায়িত্ব, প্রধানতম দায়িত্ব হচ্ছে যে এই ঘটনাগুলো যাতে আর না ঘটে সেই দায়িত্ব নিয়ে সেই ঘটনাগুলোকে প্রশমন করার ব্যবস্থা করা। এর বাইরে আমার মনে হয় না যে আপনি সত্যিকার অর্থে কোনো সমাধান খুঁজে পাবেন স্যার। আপনার কাছে একদম দুই এক লাইনে শুনতে চাই যে এখন আপনারা যারা রাজনীতি করছেন আপনারা যখন আরো বড় নেতৃত্বের জায়গায় আসবেন আপনাদের হাতে বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে, একেবারে দুই এক লাইনে। স্যার বাংলাদেশ আমরা যারা বিরোধী দলের রাজনীতি করে বাংলাদেশের একটা পর্যায়ে যাওয়ার আমাদের আশা আকাঙ্ক্ষা আছে, আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে কসমেটিক ডেভেলপমেন্ট নামে কোনো জিনিস থাকবে না, যেখানে সত্যিকার অর্থেই উন্নত এবং উন্নত বাংলাদেশের যে স্বপ্নটা দেখি, যেখানে আপনার
আমাদের কৃষকের গতকালকে প্রথম আলোতে প্রকাশিত একটা প্রতিবেদনে দেখলাম যে কৃষকের উৎপাদিত পণ্যের সঠিক মূল্যমান মধ্য মধ্য কি মধ্যবর্তী এটা কি বলে স্যার ফরিয়া শ্রেণী নিয়ে যাচ্ছে, কৃষকরা কিন্তু একেবারে না খেয়ে মরছে করোনাকালীন যে সময়টা। এই মধ্যস্বত্বভোগী, জি স্যার, এই যে সময়গুলোতে সাথে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে নিয়ে কাজ করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে স্যার। আমাদের এই সম্ভাবনাময় বাংলাদেশটার যে 16 কোটি মানুষের 32 কোটি হাট যদি কাজ করে স্যার, এই ভয়াবহ দুর্নীতি 10,000 কোটি টাকার প্রজেক্ট 40,000 কোটি টাকাতে নিয়ে গিয়ে 30,000 কোটি টাকা ওই বেগমপল্লীতে পাচার না করে দিয়ে যদি স্যার এইটাকে বাংলাদেশে সত্যিকার অর্থে ব্যবহার করা যায়, আমার মনে হয় স্যার এই বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সিঙ্গাপুর করা সম্ভব। আমি সেই বিষয়টা ধারণ করি। আপনি সেই স্বপ্নই দেখেন, আমরাও সেই স্বপ্ন দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ হাসান আল আরিফ। আজিজুল হাকিম সম্রাট। স্যার আমি কি শুরু করব? জি, আপনার কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? জি, আমার স্যার আমাকে একটু সময় বেশি করে আপনি বলুন। জি বলুন। স্যার আমি কিন্তু এমনি সময় কম পেয়েছি, আমাকে দয়া করে একটু সময় বাড়িয়ে দিবেন আর কি। আপনার বিনীত নিবেদন জানাচ্ছি আপনাকে। অনেকগুলো বিষয় এসেছে। আমি প্রথমেই আমাদের আরিফ ভাইয়ের নেতা তার একটা কোটেশন দিয়ে আমি শুরু করতে চাই। আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। আসলে আজকে আপনি এই যে আমরা যে এতক্ষণ ধরে কথা বললাম, মোস্তফা ভাই যে কথাগুলো বললেন, আরিফ ভাই যে কথাগুলো বললেন, তারই একটা বহিঃপ্রকাশ আমরা তাদের কথায় আমরা পেয়েছি। কিভাবে পেয়েছি আমি সেটা বিশ্লেষণে আসবো। ইন্টারনেট ব্যবস্থাপনা, আরিফ ভাই তার প্রথমেই বলেছেন, আমার কথা শুনতে পাননি, কারণ তার ইন্টারনেটের সিচুয়েশন ভালো ছিল না, এই কারণে। আজকে আপনি ভেড়ামারা একটা উপজেলায় চলে যান, সেখানে কাকমারি গ্রামে যাবেন, সেখানে গিয়ে একজন কৃষক, একজন মানে যিনি পড়ালেখা করতে পারেন না বা দস্তখত দিতে পারেন না, মানে স্বাক্ষর দিতে পারেন না, তাকে গিয়ে বলবেন যে আপনার তো এই ফসলের এই অবস্থা, আপনি কি করবেন? তিনি কিন্তু সরাসরি চলে যাবেন হচ্ছে তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, বা তার হচ্ছে ওখানে নিকটস্থ যে উপজেলা আইটি সেন্টার আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে উনি দেখে নিতে পারবেন কিভাবে তার শস্যে কোন সারটা দিলে ভালো হবে, সেখানে কি ব্যবহার করলে তার সব ফসলটি বেঁচে যাবে, কি করলে তার স্বাস্থ্যগত ঝুঁকি কমে আসবে। একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামের, আমি এটিতে বোঝাতে চাইলাম, ইভেন আপনি যদি চরে যান, যে চরে একসময় কোনো ধরনের যে উন্নত যে সুযোগ সুবিধাগুলো সেই জায়গাগুলো ছিল না। হ্যাঁ, আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা যদি আসলে একটা সময় যখন সাবমেরিন কেনার কথা বলা হয়েছিল, তখন বলেছিলেন আপনাদের এই যে আমাদের আরিফ ভাইদের নেত্রী, উনি বলেছিলেন যে সাবমেরিন এটা তো পানির তলে থাকবে, পানির তলে কেন আমি টাকা ঢালবো। যখন টিউলিপ নামে একটি কম্পিউটার ফ্রিতে আসার কথা ছিল, যখন বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার ছিল না, তখন শুধুমাত্র সেটির নাম কেন টিউলিপ, এই জন্য সেই কম্পিউটারের যে ফ্রি কম্পিউটার, প্রায় আমি যদি ভুল বলে না থাকি প্রায় 50 লক্ষের মতো, সেটির প্রজেক্টটি বাতিল করা হয়েছিল শুধু একটু নামের কারণে। এই জায়গাগুলো আমাদের একটু হয়তোবা জেনে রাখতে হবে। আমাদের উনি দুর্নীতির কথা বলেছেন, আসলে ভূতের মুখে যখন রাম রাম শুনি তখন একটু হাসি পায়, কিছু করার থাকে না। আপনারা হাওয়া ভবনের কথা জানেন, আপনারা বাংলাদেশ 5 বারের চ্যাম্পিয়ন। সেই চ্যাম্পিয়ন কিসের চ্যাম্পিয়ন? ফুটবলে চ্যাম্পিয়ন না, ক্রিকেটে চ্যাম্পিয়ন না, বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, সে হাওয়া ভবনের কল্যাণেই। যখন তাদের কাছে আমরা দুর্নীতি নিয়ে কথা শুনি তখন আমাদের আসলেই হাসি পায়, কারণ একটা কথা আছে যে আপনি যখন নিজের হাত ক্লিন, সম্রাট ভাই একদিন এই দুর্নীতির সূচকটা নিয়ে একদিন কথা হইতে পারে, দুর্নীতির সূচকটা নিয়ে একদিন একেবারে সুযোগ হতে পারে, কথা হতে পারে, কথা হতে পারে। আমাকে শেষ করতে দেন। আমাদের কাছেও এই বিষয়ে যৌক্তিক ব্যাখ্যাটা আছে, এজন্য কি বললাম ভাই, আপনারাই কথা বলেছেন, আমি কিন্তু কথা বলতে পারিনি, ঠিক আছে? এরপরে আপনারা এসেছেন আদর্শিক রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ। স্যার আপনি জানেন এটা অনেক বড় একটা পরিসর, এটি নিয়ে যদি কথা বলতে চাই, বাংলাদেশের আজকে অভ্যুত্থান, বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, সেটি কোথায় থেকে এসেছে? আজকে 52 ভাষা আন্দোলন তার একটি ভিত। আমরা 66 যদি আন্দোলন দেখি, সেগুলো 52, 66, আপনি শিক্ষা আন্দোলন, সেগুলো সবগুলো মিলেই কিন্তু আজকে সেই পটভূমিগুলো আমাদেরকে 71-এর দিকে ধাবিত করেছে, বাংলাদেশের সৃষ্টিকে ধাবিত করেছে। তখন কিন্তু শুধুমাত্র বাংলাদেশি, তখন বাংলাদেশটি ছিল না, তখন আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, সেখানে সকল ভাষাভাষী, বাঙালি যারা ভাষাভাষী তাদের অবস্থান ছিল। আমরা ওই যে পাহাড়ে বসে থাকা যে মানুষটি আছে,
যিনি হয়তোবা চাকমা, যিনি হয়তোবা মারমা, যিনি হয়তোবা বার্মা ভাষায় কথা বলেন, কিন্তু তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশের হাওয়া মাটিতে বড় হয়েছেন। আমরা তাদের তাদের যে বিশ্বাস, তাদের যে অধিকার, সেই জায়গাটিকে নিশ্চিত করার ক্ষেত্রে আমরা বাঙালি জাতীয়তাবোধকে ধারণ করে আমরা সেটিকে এটা কিভাবে হয় ভাই? চাকমা যিনি ভাষায় কথা বলে, যিনি চাকমা ভাষায় কথা বলে, তাকে বাংলা ভাষায় কথা বলতে বলছেন। এটা 1972 সালে বাঙালি জাতীয়তাবোধ, বাঙালি জাতীয়তাবোধ বলেছিল যে তারা বাঙালি হয়ে যায়, নয়। কিভাবে হয়? বাঙালি জাতীয়তাবোধ মানে বাংলা ভাষায় কথা বলা নয়। বাঙালি জাতীয়তাবোধটি কি সেটি জেনে এসে আপনার সাথে আমার এর পরবর্তীতে আবার কথা হবে। যখন হচ্ছে কলকাতার যারা বাঙালি আছে তারাও কিন্তু 52 ভাষা আন্দোলনের সময় তারাও গর্জে উঠেছিল। আপনি কি তাদের অবদানটাকে ভুলে যাবেন? আজকে আপনার ওইটা এই ডিবেট করতে গেলে আমাকে আরো আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় বাড়াতে হবে। আপনি অনেকগুলো বিষয় এনেছেন, আমাকে একটু শেষ করতে হবে সেই বিষয়গুলো। সম্রাট, আমরা স্যার আমি পয়েন্টগুলো শেষ করছি স্যার। জি। এরপরে বলেছে যে ছাত্রলীগ বেশি বেশি করে, একটা জায়গায় আরিফ ভাই মেনে নিয়েছে যে তারা যে আসলে ব্যর্থ, পরোক্ষভাবে হলেও তিনি স্বীকার করেছেন যে ছাত্রলীগ এই করোনাকালীন সময়ে যে কাজগুলো করেছে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় বডি না, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিট যেভাবে কাজ করেছে সেটি অকল্পনীয়, অবিশ্বাস্য। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শ্রদ্ধা আলিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যের নেতৃত্বে একটা কথা ছিল, উনি ক্যাম্পাস রাজনীতির কথা বলেছেন, খুন জখমের কথা বলেছেন। একটা সময় কথা ছিল, ফুল ফুটুক আর নাই বা ফুটুক, গুলির শব্দে ঘুম ভাঙবেই। আপনি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন, আপনি জানেন 2001 থেকে 2006 ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগরের ম্যানহোলের ভিতরে সাধারণ শিক্ষার্থীদের লাশ পাওয়া যেত, ছাত্রলীগের নেতাকর্মীদের লাশ পাওয়া যেত। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থাটি আপনি জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনকের আদর্শে বিশ্বাসী কোনো মানুষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সেখানে অবস্থান করতে পারতো না, তাহলে তাদের রক কেটে দেওয়া হতো। সেই রক কাটার রাজনীতি কোথা থেকে এসেছে সেই জায়গাগুলো আমাদেরকে জানতে হবে। আপনাদের আরো কিছু, এই যে ছাত্রদের অনীহা, শিক্ষার্থীদের অনীহার কথা বলেছেন ছাত্র রাজনীতির ক্ষেত্রে। স্যার আপনার কাছে আমি প্রশ্ন রেখে দিতে চাই, আজকে যদি ছাত্র রাজনীতি মানে কি? তার রাজনৈতিক সচেতনতা, তার যে অধিকার আদায়ের বোধ, সেই জায়গা থেকে জাগ্রত হওয়া। স্যার আজকে আমরা যে আন্দোলনগুলো দেখেছি, আমরা সড়ক আন্দোলন দেখেছি, ছাত্ররা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা ভ্যাট বিরোধী আন্দোলনের আমরা দেখেছি, আমি নিজেও সেখানে হেলমেট বাহিনীর আক্রমণও দেখেছে। কিন্তু হেলমেট বাহিনীর আক্রমণ তারা সেটা কে করেছে সেটা আপনারা তদন্ত করে, আপনারা নিজেরা তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেন। আমাকে আমার পয়েন্টগুলো নিজেরা তদন্ত করে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী আপনারাই তদন্ত করেন, এটা আপনাদের নিউজ, এটা হচ্ছে আপনাদের নিউজ, আপনাদের নিউজ। আমার কাজ তদন্ত করে না, আমার কাজ তদন্ত করে না স্যার। দিতে পারবো না, আপনি স্যার আমাকে লাস্ট আমাকে 1.5 মিনিট আমাকে একটু সময় দিতে হবে। সেই জায়গাটা থেকে আপনি যে অনীহার কথা অনেক অনেক বড় আকারে এসেছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সংখ্যা সারা বিশ্ব মিলে, বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে আমাদের কমিটি আছে প্রায় 50 লক্ষ। আজকে অন্যান্য দল, হ্যাঁ অনেকে নাম সর্বস্ব, আমি বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়াল না থাকলে, হয়তোবা দেয়াল লিখনির ব্যাপারটি না থাকলে, হয়তোবা অনলাইন মাধ্যম না থাকলে অনেকে হারিয়ে যেত। তাদের রাজনৈতিক যে চেতনাবোধ, তাদের যে রাজনৈতিক আদর্শগত জায়গার যে ভিত, সেটা এতটাই নড়বড়ে, সেই জায়গাটা আমরা অস্বীকার করতে পারি না। এটা আমার মনে হয় যে এটি আসলে গতানুগতিক চিন্তাধারার বহিঃপ্রকাশ থেকে হোক, সেটা শুধুমাত্র বলার জন্য বলা হোক যে ছাত্রদের রাজনৈতিক অনীহা তৈরি করা, এই কথাটিকে নিয়ে এসেই আমরা বরঞ্চ ছাত্রদেরকে ছোট করছি, তাদের অবদানকে ছোট করছি। আপনাদের আরো কিছু বিষয়, আমি একটু কসমেটিক ডেভেলপমেন্টের কথা এসেছে। আপনারা জানেন যখন পদ্মা সেতু তৈরি করার কথা বলা হয় তখন দুর্নীতির কথা এসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী তিনি দৃঢ়ভাবে বলেছিলেন পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, পদ্মা সেতু দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই। সেটি কিন্তু প্রমাণিত হয়েছে আজকে ক্যানাডার, আমি বলছি আমাকে বলতে দিতে হবে, ক্যানাডার আদালতে সেটি বলা হয়েছে যে এই বিষয়টি আমাদের বাংলাদেশি কোর্টে না, ওই যে আরিফ ভাইয়ের পরিচিত জাজের ওখানে না, আজকে সেটি ক্যানাডার আদালতে বসে, ক্যানাডার আদালতে তারা এটি ঘোষণা করেছেন। সেই ক্যানাডার আদালতই আপনার এই বেগম খালেদা জিয়ার সন্তান, তাকে হচ্ছে আপনার দুর্নীতিগ্রস্ত হিসেবে নিয়ে এসেছে। আজকে তাদের যে ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বলেন, তিনি আজকে দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে রায় পেয়ে তিনি আজকে বিদেশে অবস্থান করছেন, মানে হচ্ছে তিনি একজন ফেরারি।
তাদের দলের যিনি মূল আপনাদের নেত্রীর নামে 28টা মামলা ছিল, গত ক্ষমতায় এসে 28টা মামলা কেন আপনারা অ্যাবলিশ আপনার করেছেন সময় কোন ভাবে আমি সেটা একটা বলেন। কথাও বলিনি, আমি পরের কথা আমি একটা কথাও বলিনি। তিনি আজকে ইতিমদের টাকা মেরে খাওয়ার অপরাধে তিনি আজকে সাজাপ্রাপ্ত। স্যার আমাকে এই একটু সময় জায়গাগুলো দিতে যখন হবে স্যার। আমাদেরকে একটু আমরা প্লিজ, শুনবো, এক লাইন আজকে করে যখন শুনবো, স্যার দু এক লাইন শুনবো। স্যার জি, স্যার। এই জায়গাগুলো জি। আপনি বলেছেন ভ্রাতৃত্ববোধ, যখন এইরকম সিনারিও একেবারে তৈরি হয় একেবারে স্যার, আমি জি, আমি আমি 30 সেকেন্ডে শেষ করছি স্যার। জি, শেষ যখন লাইনটুকু। জি 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 আজকে যখন এইরকম অবস্থাটি তৈরি হয়, যখন আমরা দেখি কোন দলের মানে প্রথম মানে ফার্স্ট ইন কমান্ড সেকেন্ড ইন কমান্ড তারা দুইজনই সাজাপ্রাপ্ত, তখন সেই আদর্শে বিশ্বাসী মানুষ, যে আদর্শে বিশ্বাসী মানুষরা বাংলাদেশের আপনার যারা বাংলাদেশের চেতনায় বিশ্বাসী নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী নয়, তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিল স্যার। জি, আজকে আপনারা জি। জানেন যে বাংলাদেশের যে আমাদের মূল যে আমাদের শক্তির জায়গা, আমাদের মহান মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধ নিয়ে আলী হাসান মুজাহিদ বলেছিল বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ হয়নি। সেই মানুষটির গাড়িতে কিন্তু আমার মহান পতাকা, আমার মহান জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল স্যার। আজকে জি। আজকে সাইদির মতো মানুষ, আজকে সাকা চৌধুরীর মতো মানুষরা যেই দলকে প্রতিনিধিত্ব করত, সেই দলের আদর্শিক জায়গা আর বঙ্গবন্ধুর আদর্শিক জায়গা, মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনা তার কখনো এক হতে পারে না। বাট আমি অসংখ্য বিশ্বাস ধন্যবাদ করি আজিজুল। আগামী প্রজন্ম, আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম সঠিক রাজনৈতিক চর্চা, রাজনৈতিক আদর্শকে বুকে লালন করে, মুক্তিযুদ্ধকে সামনে রেখে, মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আজকে যে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে, সেই জায়গাটিতে আগামী তারুণ্য নতুন জি। করে গর্জে উঠবে, নতুন স্বপ্নে আবার বিভোর হবে, নতুন সকাল দেখার অপেক্ষায়। সেই জায়গাটি বলেই স্যার আমি শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাই। অসংখ্য ধন্যবাদ আজিজুল হাকিম সম্রাট, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে দুই এক লাইনে হাসান আল আরিফ। স্যার আসলে আজিজুল হাকিম সম্রাট ভাই অনেক কথাই বললো, তো এটা বলি যে উন্নয়নের মহাসড়ক সেটা হচ্ছে হলো উন্নয়নের মহাসড়ক যাচ্ছে বটে, সেটা বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে নাকি ঢাকা শহরের দিকে আসছে সেটা হলো আজকে বৃষ্টি হয়েছিল সকালবেলা, এটা হলো নৌকার একটা ভিডিও দেখলাম যে বঙ্গোপসাগরের দিকেও যাচ্ছে, পায়রা বন্দরেও আজকে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এটা স্যার দেখছিলাম স্যার ঢাকা শহরের রাজপথে নৌকা চলে স্যার এখন, বঙ্গোপসাগরে উন্নয়নের মহাসড়ক এই যেটা যাচ্ছে, দেখছিলাম আর সেখানে কি। আমরা 1 লক্ষের উপরে প্রায় বাংলাদেশের সম পরিমাণ আমরা ভাই আপনি আমাদের যে আপনি কথা বলেছেন, আপনি কথা বলেছেন, আপনি বলেছেন স্যার আমাকে এক মিনিট সম্রাট ভাই একটু প্লিজ আমাকে একটু বলতে দেন। আমরা যে রাজনীতির স্বপ্ন দেখি স্যার, সম্রাট ভাই প্লিজ আপনি আপনার সময় বলেছেন, জি শেষ করছি স্যার। আমরা যেই বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনীতির স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আমাদের প্রতিটি নেতা কর্মী আমাদের আদর্শিক চর্চা করে যাচ্ছে। আমাদের আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন, মাত্র 3.5 বছর 4 বছরের শাসনকালীন সময়ে জিয়াউর রহমান যে বাংলাদেশের সকল সেক্টরে যে একটা উন্নয়নের যে ছোঁয়া অর্থাৎ ভিত্তিভূমিটা তৈরি করে গেছেন, আমরা সেই ভিত্তিভূমির ভিত্তিতে আমরা রাজনীতি করতে চাই এবং সেই রাজনীতির একটা জায়গায় বাংলাদেশকে সত্যিকার অর্থে ডেভেলপমেন্টের একটা পর্যায়ে নিয়ে যেতে চাই, যে ডেভেলপমেন্টটা সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট হবে, যে ডেভেলপমেন্টে আমার বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা সবাই উপকৃত হবে এবং এর মাধ্যমেই সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ রচিত হবে। ধন্যবাদ। আমিও সেটাই বিশ্বাস করি, কৃষকরা যেন সারের জন্য তাদের বুকের তাজা রক্ত আর ঢেলে দিতে না হয়, সেই জায়গাটিও আরিফ ভাই আপনাদের মনে রাখতে হবে। ধন্যবাদ আজিজুল হাকিম সম্রাট, আপনাকে ধন্যবাদ। গোলাম মোস্তফা, এই আলোচনা নিশ্চয়ই আপনার কিছু কথা জমা হয়েছে, খুব ছোট্ট পরিচয়। আমি কারো বক্তব্যের কাউন্টার দিতে চাচ্ছি না, আসলে আমাদের এত কথা বলার আছে যে এখানে আলোচনার প্রেক্ষিতে আলোচনা করার কোনো প্রয়োজনই পড়ে না। কারণ একটা যে দেশে আমরা বসবাস করছি, মুক্তিযুদ্ধের 50 বছর পূর্তি হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর পূর্তি, এই সকল মাইল ফলক আসলে বাংলাদেশের সামনে যে অর্জনগুলো সামনে নিয়ে আসতে পারত, তার অনেকগুলোই আসলে ব্যর্থ জায়গা আছে, কিছু কিছু জায়গায় সফল, যেমন আমরা অবকাঠামোগত উন্নয়ন যেটা বুঝি সেটাতে সফল, কিন্তু গুণগত যে উন্নয়ন সেই জায়গায় আমাদের একেবারে বলা যায় শূন্যের কোঠায় আমরা আছি। যত বড় প্রকল্প তত বড় চুরি, সেই ঘটনাগুলো আর গোপন নাই, সব প্রকাশিত হচ্ছে। এখানে সাংবাদিক নিপীড়ন থেকে শুরু করে লেখক, কবি, সাহিত্যিক সকলকে ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে নিপীড়ন করা হচ্ছে। ফলে
বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটি ভেঙে গেছে। সাম্প্রতিক সময়ে দেখবেন যে চিত্রনায়িকা পরীমনিকে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হলো যে বিচার পাওয়ার ক্ষেত্রে। ফলে এরকম পরিস্থিতি কিন্তু অনেক আছে, আমাদের পাওয়া না পাওয়া অনেক বিষয়ই আছে। ফলে জি, জি। মুক্তিযুদ্ধের 50 বছরে আমরা তরুণ প্রজন্ম হিসেবে আবারও স্বপ্ন দেখি যত অপ্রাপ্তি আছে, অপাওয়া আছে, সেগুলো অতি দ্রুতই আমরা পূরণ করতে পারবো। এবং বাংলাদেশের যারা আমরা আগামী দিনে রাজনৈতিক স্বপ্ন দেখি, তারা আমরা অঙ্গীকারবদ্ধ যে বাংলাদেশে আমাদের চিন্তার কেন্দ্রে, রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার কেন্দ্রে থাকবে মানুষ, প্রকৃতি এবং শিক্ষা, চিকিৎসা সহ মানুষের যে মৌলিক অধিকার, মানবিক অধিকার, সেগুলোকে সামনে রেখে আসলে রাজনীতি আমরা করব। তাহলেই আসলে আমাদের যে সোনার বাংলা সেটি সমৃদ্ধ হবে এবং স্বপ্ন পূরণ সমৃদ্ধ হবে। হবে এবং সেটি সেই অর্জিত হবে অঙ্গীকারের সাথে অসংখ্য। সারা জি। দেশের ছাত্র তরুণদেরকে আরো বেশি করে রাজনৈতিক সচেতন হওয়ার জন্য যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আহ্বান থাকবে। অসংখ্য ধন্যবাদ। এই আলোচনাকে আরো কিছুদূর প্রসারিত করতে পারলে আরো অনেক আলোচনা আপনারা করতেন, অনেকগুলো বিষয় নিয়ে আসা যেত, কিন্তু সময়ের কারণে আমরা সেটি করতে পারছি না। আজকের মতো আগামী রাজনৈতিক অনুষ্ঠানটি এখানে শেষ করবো। তার আগে হাসান আল আরিফ, আজিজুল হাকিম সম্রাট এবং গোলাম মোস্তফা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনারা তরুণ রাজনীতিবিদ, সেই জায়গা থেকে দেশের সমাজ, রাজনীতি, আদর্শিক জায়গা, আপনার নিজ নিজ দলের যে চর্চার এবং মূল্যবোধের জায়গা থেকে আপনারা যে বক্তব্যগুলো উল্লেখ করলেন এবং আগামী বাংলাদেশের যে স্বপ্নের কথা বললেন, আমরা খুব এই অনুষ্ঠানের পক্ষ থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই আপনাদের হাত ধরে সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, প্রতিজন বাঙালি ফিরে পাক তার অধিকার, তার হারিয়ে যাওয়া মানে অধিকারের যে বিষয়টি, তার দাবি দেওয়ার যে বিষয়টি, সেটি পূরণ হোক। এবং আমাদের এই প্রেক্ষাপটে আমরা যে বাংলাদেশের স্বপ্ন সবসময় দেখি, সেই বাংলাদেশটা আপনাদের মাধ্যমে, আপনাদের হাত ধরে পূরণ হোক। আমাদের আদর্শিক ব্যবধান থাকবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক হব, এই অঙ্গীকার রেখে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। 52 টিভির সাথে। কিন্তু